আসসালামু আলাইকুম। কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এমএস ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে। তাহলে আমরা প্রথমে এমএস ওয়ার্ডটা চালু করে নেই। আমরা চাইলে এখান থেকেও চালু করতে পারি, অথবা চাইলে আমরা স্টার্ট মেনু থেকে চালু করতে পারি। তাহলে আমরা এখান থেকে আমাদের এই যে টুলটা, এটাকে বলা হয় এই টুলটাকে বলা হয় টাস্ক বার। এই যে বার, এখান থেকে আমরা যদি এক ক্লিক করি তাহলেই আমাদের ওয়ার্ড বা যে কোনো ডকুমেন্ট এখান থেকে খুব সহজেই চালু করা যায়। এই তো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এমএস ওয়ার্ড ফাইল। এখান থেকে আমরা আজকে হোম মেনুর সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা মেনু বার সম্পর্কে অথবা এখানে কোনটাকে কি বলা হয় সেই সম্পর্কে ধারণা নেই। তাহলে আমরা একটু উপরের দিকে দেখি। আমরা যদি এদিকে লক্ষ্য করি, আমাদের এই যে জায়গাটার নাম, এটা হচ্ছে আমাদের টাইটেল বার, অর্থাৎ আমাদের যেই ফাইলটা আছে ফাইলের নামটা কি হবে সেটা টাইটেল আকারে এখানে দেখাবে। তারপর যদি আমরা বাম দিকে কর্নারে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাই এই যে এখানে কিছু টুল দেখা যায়। এটা হচ্ছে সেভ, এটা হচ্ছে আন্ডু, রিডো, এগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই বারটার নাম বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। চাইলে আমরা এখানে কিছু বার যোগ করতে পারি। যদি আমরা এখানে এই যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ, আমরা চাইলে এখান থেকে নতুন কিছু টুল রাখতে পারি যেন সহজেই কাজটা করা যায়। আমরা ডান দিকে যদি দেখি, আমরা এই যে এই পাশে ডান দিকে, তাহলে এটাকে বলা হয় আমাদের সাইজ বার। এখান থেকে আমরা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ করতে পারি, অথবা এখানে যে ছোট করে দেওয়া আছে এটা দিয়ে আমাদের ট্যাবগুলো হাইড করতে পারি, রিবনগুলো হাইড করতে পারি। তাহলে দেখি হাইড কীভাবে করে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে অটো হাইড রিবন। যদি আমরা প্রথমটাতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে রিবন সবগুলি হাইড হয়ে চলে গেছে। আমরা আবার যদি এখান থেকে নিয়ে আসতে পারি, এই যে আমরা এখানে আবার ক্লিক করি, এখান থেকে এখানে ক্লিক করি, এখান থেকে আমরা শো ট্যাবে ক্লিক করি, শো ট্যাব, তাহলে শুধুমাত্র আমাদের ট্যাবটা দেখাবে। তাহলে দেখি যে ট্যাব কি। আমরা এখানে ক্লিক করলাম, দ্বিতীয়তে ক্লিক করলাম, তাহলে এখানে দেখা যায় এই যে আমাদের এখানে এই ট্যাবটা চালু হয়েছে, কিন্তু ট্যাবের আন্ডারে যে কমান্ডসগুলো ছিল অথবা রিবনগুলো ছিল সেগুলো এখানে ভিউ হয় নাই। তাহলে আমরা আবার দেখি কীভাবে নিয়ে আসা যায়। তাহলে আবার আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে শো ট্যাব অ্যান্ড কমান্ডসে যখন আমরা ক্লিক করব তখন দেখা যাবে আমাদের ট্যাব এবং ট্যাবের আন্ডারে যে কমান্ডগুলো থাকে সবগুলো শো হবে। এই তো চলে এসেছে। এরপরে দেখি তাহলে ট্যাব কোনটা বা মেনু কোনটা, তাহলে এটা আমাদের জানা প্রয়োজন। তাহলে দেখি আমাদের মেনু কোনটাকে বলা হয়। মেনু হচ্ছে আমাদের এই যে ফাইল, হোম, ইনসার্ট, এই যে হেল্প, এগুলো যেগুলো আছে। যেমন এখানে দেখা যায় এই যে এখানে ফাইল, এখানে হোম, এখানে ইনসার্ট, ড্র, ডিজাইন, এবার যেগুলো আছে সবগুলোকে মেনু বার অথবা ট্যাব বলা হয়। এরপর হচ্ছে আমাদের কমার্স অথবা রিবন। তাহলে কমার্স বা রিবন কোনটা? তাহলে কমার্স বা রিবন হচ্ছে আমাদের এই যে মেনুর আন্ডারে, প্রতিটা মেনুর আন্ডারে কিছু নির্দিষ্ট সংখ্যক কমার্স বা রিবন থাকে। যেমন দেখা যায় এখানে হোম মেনুর আন্ডারে হচ্ছে আমাদের এখানে এগুলোকে বলা হয় গ্রুপ। এই হোম মেনুর আন্ডারে কিছু রিবন বা কমার্স আছে। তেমনি আমরা যখন ইনসার্টে যাই তখন যাবো ইনসার্টের জন্য আবার আলাদা কিছু আসে। যখন আমরা ড্রতে যাব তখন ড্রয়ের জন্য কি আমাদের আলাদা কিছু কমার্স অথবা রিবন চলে এসেছে। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের হোম মেনু। আমাদের কাঙ্ক্ষিত হোম মেনুতে চলে আসলাম। এখন আমরা দেখি হোম মেনুর কী কী কাজ করা যায়। তারপর আমরা আরেকটু যদি লক্ষ্য করি, এখানে এই যে এখানটা স্কেল আছে দেখা যায়, এই যে এখানে স্কেলটা ঘুরতেছে, এগুলোকে বলা হয়, এখানে একটা স্কেল আছে, এই যে এখানে যে এটাকে বলা হয় স্ক্রোল বার। ঠিক আছে, আচ্ছা। এরপর যে আমরা একটু দেখি এখানে এই নিচের দিকে এই যে এখান থেকে জুম করা যায়, জুম ইন করা যায়। এখানে প্লাস দিলে কী হবে? জুম হবে, মাঝে জুম আউট হবে। তাহলে দেখা যায় এটা হচ্ছে আমাদের জুম বার এখান থেকে। তারপরে আমরা একটু এই পাশে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। ঠিক আছে, এখানে কয়টা পেজ আছে, কয়টা পেজের মধ্যে আমি কত নম্বর পেজে আছি আমরা এখান থেকে দেখতে পারবো, অথবা আমার এই পুরোটা ডকুমেন্টের মধ্যে আমরা কতটা ওয়ার্ড লিখছি সবটা কিন্তু এখানে দেখা যাবে। সবটা কিন্তু এখানে দেখা যাবে। তাহলে আমাদের লেখার জন্য আমাদের একটা পেজ দেওয়া আছে। আচ্ছা, এই পেজের মধ্যে আমরা লেখা শুরু করব। তাহলে আমরা প্রথমে দেখি যে হোম মেনুর ক্ষেত্রে প্রথম আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে গ্রুপ আকারে কিছু আছে, মানে এটা একটা ক্লিপবোর্ড গ্রুপের আকারে কী আছে। তারপর হচ্ছে ফন্ট গ্রুপ, তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ গ্রুপ, তারপর এখান থেকে আছে আমাদের স্টাইল গ্রুপ,
এখান থেকে আছে আমাদের এডিটিং গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে গ্রুপগুলো আছে প্রতিটা গ্রুপের আন্ডারে কিছু দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখি আমরা যে আমাদের ক্লিপবোর্ড যে গ্রুপ ছিল, এই ক্লিপবোর্ড গ্রুপের ক্ষেত্রে কী কী আছে তাহলে আমরা দেখে নেই। এর জন্য আমরা যখন এখানে কাজ করব তখন আমাদেরকে লেখাটার উপরে কাজ করতে হবে, সুতরাং আমার পেজে কিছু লেখা থাকতে হবে। তাহলে আমরা কিছু লিখে নেই আগে প্রথমে। তাহলে দেখি আমরা, তাহলে এখানে লিখি। লেখাটার ক্ষেত্রে আমরা এখানে কিছু র্যান্ডম কিছু ট্যাক্স নিয়ে আসতে যাই। ধরি আমরা কিছু র্যান্ডম ট্যাক্স আনে, এর জন্য আমাদেরকে প্রথমে ইকুয়াল RAND র্যান্ড লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে কিছু লেখা চলে আসে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই লেখাটার উপরে যে হোম মেনুর কী কী কাজ করা যায় সেই বিষয়টা দেখব। তাহলে দেখি আমাদের এখানে দেখা যায় প্রথমত পেস্টের যে অপশনটা দেখা যাচ্ছে, এখানে এই পেস্টের অপশনটা এখানে হাইড হয়ে আছে, এখানে কাটের অপশনটা হাইড হয়ে আছে, কপির অপশনটা হাইড হয়ে আছে, একমাত্র ফরম্যাট প্রিন্টার যেটা আছে এটাও কিন্তু এখান থেকে হাইড হয়ে আছে। দেখা যায় সবগুলো কিন্তু হাইড হয়ে আছে। তাহলে এই কাজটা কীভাবে এই কাজটা করা যায় তাহলে দেখি আমরা প্রথমে। তো আমরা যখন কি করি, কোনো কিছু কপি করি তাকে সিলেক্ট করতে হবে। ধরি আমার এখানে পুরোটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট থেকে আমি কোন জায়গাটা এখান থেকে কাট করব, অথবা কোন জায়গাটা কতটুকু ওয়ার্ড, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড নাকি পুরোটা সেন্টেন্স, কোনটা কাট করব, কোনটাকে কপি করব, কাকে এখান থেকে নিয়ে পেস্ট করব, সেটা আমাকে জানতে হবে প্রথমে। তাহলে আমার প্রথমে সিলেক্ট করে দিতে হবে, কারণ কম্পিউটার তো বুঝবে না যে আমি প্রথমে এখান থেকে কতটুকু জায়গা কাট করে নিব, এখান থেকে কি পুরোটা কাট করে নিব, না এখান থেকে কি এতটুকু কাট করে নিব, না পুরোটা ডকুমেন্ট এখান থেকে নিয়ে যাব, সেটা তো কম্পিউটার জানে না। আমি যখন একটা নির্দেশনা দেব তখন সে সেই নির্দেশনা মোতাবেক কাজ করবে। তাহলে দেখি এখান থেকে আমরা প্রথমে আমাদের এই কাটার অপশনটা দেখি, কারণ এখান থেকে তো এটা হাইড হচ্ছে, কোনো কাজ করতেছে না। যখন আমরা এখান থেকে এইভাবে টান দিলাম, এতটুকু আমি কাট করব। কাট হচ্ছে কি কেটে নিয়েও যাওয়া, অর্থাৎ এখান থেকে কেটে নিয়ে যাব। আর পেস্ট হচ্ছে আমরা যেখানে রাখতে চাই সেখানে রাখা। তাহলে আমরা এখান থেকে এতটা সিলেক্ট করলাম। যখন আমরা এখন কিন্তু এই যে কাট এবং কপি আমরা একটু লক্ষ্য করি, এদিকে এখানে কাট, এই যে এখানে কাট, কপি এবং দুইটা কিন্তু এখন দেখা যায় আনহাইড, অর্থাৎ উজ্জ্বল আছে, এখন কাজ করতেছে। আমরা এখান থেকে যখন কাটে ক্লিক করলাম তখন এই লেখাটা কেটে গেছে। তো এই লেখাটা যে কাট করে নিয়ে গেলাম, এই লেখাটা যে কাট করে নিয়ে গেলাম, এই লেখাটাকে আমরা কোথায় পেস্ট করতে চাই অথবা কোথায় রাখতে চাই। ধরি আমার এই লেখাটা আমি এই যে নিচের দিকে এখানে রাখতে চাই, তাহলে প্রথমে কার্সরটা যেখানে আমি লেখাটাকে পেস্ট করব, যেখানে রাখতে চাই সেখানে প্রথমে কার্সরটা নিতে হবে। তাহলে আমরা যেখানে আমাদের লেখাটাকে কাট করা, লেখাটাকে পেস্ট করতে চাই, তাহলে প্রথমে সেখানে আমাদেরকে কার্সরটা রাখতে হবে। তারপর আমাদেরকে এখানে এই যে পেস্ট অপশন আছে, চাইলে আমরা এই যে পেস্ট অপশন এখান থেকে পেস্ট করতে হবে। তাহলে আমি কার্সরটা এখানে রাখলাম, এই কার্সরটা আমার এখানে আছে, দেখা যাচ্ছে এই যে কার্সরটা এখানে আছে, এই যে এখানে দাগ যেটা এটা হচ্ছে আমাদের কার্সর, ঠিক আছে। এই কার্সরটা এখানে আছে। আমি যখন এখান থেকে পেস্টে ক্লিক করব তখনই কিন্তু আমার লেখাটা এখানে চলে আসছে। আমি একবার কাট করা হয়েছে, আমি এখানে যতবার ইচ্ছে ততবারই পেস্ট করতে পারবো। তাহলে একবার কাট করছি, আমি যতবার দেই এখানে দেখি আমরা যে আবার পেস্ট দিয়ে আবার আসতে যতবার দিব ততবার কি পেস্ট হতেছে না, প্রত্যেকটা বার পেস্ট হবে, কারণ আমি কাট একবার করছি। কিন্তু কাট করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য হচ্ছে এমন যে আমার লেখাটা কেটে চলে আসছে, ওইখানে আর থাকে নাই। কিন্তু এখানে কপির যদি দ্বিতীয় কাজটা আমরা দেখি, কপির ক্ষেত্রে আচ্ছা তাহলে কপি কাকে করব, তাহলে আমরা ধরি এখান থেকে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা কপি করব। এই লাইনটাকে সিলেক্ট করতে হবে, যে লাইনটাকে যে ওয়ার্ডটাকে আমরা কপি করব সেই লাইনটাকে বা সেই ওয়ার্ডটাকে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। তাহলে সিলেক্ট করার পরে আমাদের এখান থেকে এই যে কপি অপশনটা আছে এখান থেকে এই কপি অপশনটা ক্লিক করতে হবে। কপি হচ্ছে কি নকল করা, অনুরূপ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যদি আমরা কপিতে ক্লিক করি, এই যেখানে কপিতে ক্লিক করলাম, কপি কিন্তু হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু কপি হয়ে আছে। তাহলে এখন আমরা কোথায় পেস্ট করব, আমি যেখানে আমাদের লেখাটা প্রয়োজন সেখানে প্রথমে কার্সরটা রাখতে হবে। ধরি আমি এখানে এই যে আমার নিচে এখানে দরকার লেখাটা, এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে আমাদেরকে এখান থেকে পেস্টে অপশনটা ক্লিক করতে হবে। তাহলে পেস্ট করে দিলাম, তাহলে এই লেখা চলে আসছে। আমি আবার যদি পেস্ট দিই তাহলে আবার চলে আসবে, যতবার দিব ততবার কিন্তু পেস্ট হয়ে চলে আসতেছে। তো এখানে দেখা যায় লেখা যখন আমরা কপি করলাম তাহলে দেখা যায় এই লেখা কিন্তু এখানেও আছে, আবার কিন্তু এখানে চলে আসছে। কপি করার ক্ষেত্রে হুবহু নকল হয়েছে। আর যখন কাট করা ছিল তখন দেখা গেছে আমার লেখাটা এখান থেকে কেটে চলে আসছে, যেখানে পেস্ট করছে সেখানে লেখাটা চলে আসছে, কেটে চলে আসছে। আর আমাদের কপির ক্ষেত্রে হয়েছে কি লেখাটা এখানেও আছে, আবার এখানেও চলে আসছে।
দিলে কাট এবং কপি শেষ। তারপর আমরা দেখি ফরম্যাট প্রিন্টারের কাজটা কি। ফরম্যাট প্রিন্টার হচ্ছে আমি এটা কোনো একটা লেখাটাকে যদি আমি একটু ডিজাইন করি, রং করি, ব্যাকগ্রাউন্ড দেই, যাই করি, ওই লেখাটাকে যদি আমি একসাথে কপি করে নিতে চাই, ধরি আমি এখানে এই লেখাটাকে এমনভাবে একটা রং করতে চাই, এই রংটা বা এই স্টাইলটা আমার বেশ কয়েকটা জায়গায়, মানে এখানে প্রয়োজন, এখানে প্রয়োজন, এখানে প্রয়োজন, অর্থাৎ কয়েক জায়গায় প্রয়োজন। তাহলে আমি এমন যদি হয় ওই ফরম্যাটটাকে যদি আমি কপি করে নিতে পারি, যে একটা দাগ দিলে রং হয়ে যাবে, একটা দাগ দিলে রং হয়ে যাবে, বিষয়টা সুন্দর না? তাহলে আমরা দেখি আসলে এই কাজটা কীভাবে করা হয়। ধরি আমাকে এই যে পাওয়ারফুল লেখাটা, এই পাওয়ারফুল লেখাটাকে আমি একটু স্টাইলিশ করতে চাই। প্রথমে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা যদি দেখা যায় একটু মোটা করলাম, তারপরে হচ্ছে ইটালিক ক্ষেত্রে আমরা একটু বাঁকা করে দিলাম, একটু কোনাকুনি লেখাটা হয়ে গেছে। আমরা আন্ডারলাইন দিতে চাই, আন্ডারলাইন দিতে পারি। ধরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রং দিতে চাই, তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রং দিতে চাই, এবং এখান থেকে এই যে এ চিহ্ন থেকে আমাদের ফন্টের রং দিতে চাই, রং করা যায়, ফন্টের কালার করা যায়। তাহলে আমরা দেখি, আমাদের এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে সবুজ করে দিলাম, ফন্ট থেকে আমরা এটাকে দেখা যায় কী করে দিই, আমরা একটু লাল করে দিলাম, লেখাটা সিলেক্ট হয় না, একটু সিলেক্ট করে এটা সিলেক্ট, এখন আমরা এই লাল করে, ঠিক আছে। তাহলে এই ফরম্যাটটাকে যদি আমি কপি করে নিই একেবারে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেখার স্টাইলটা যেভাবে আছে মানে পুরোটা একেবারে কপি হয়ে যাবে। তাহলে এই কাজটা করার জন্য ফরম্যাট প্রিন্টারের এই যে অপশনটা, এই যে ফরম্যাট প্রিন্টার অপশনটা, এটাকে ইউজ করা হয়। তাহলে আমরা দেখি প্রথমে কী করতে হবে। প্রথমে আমরা এই লেখাটা কী করে সিলেক্ট করে গিয়ে আমাদের এই যে ফরম্যাট প্রিন্টার অপশন, এখানে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে, তাহলে এটা চলে আসবে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম লেফটে, তাহলে এই লেখাটা কিন্তু এখন কী হচ্ছে, কপি হয়ে গেছে। দেখা যায় একটা ব্রাশের চিহ্ন দেখা যাচ্ছে না? আমার যে কার্সরটা আছে একটু যদি লক্ষ্য করি, তাহলে কার্সরটা একটা ব্রাশের মতো দেখা যাচ্ছে। তাহলে এখন থেকে যেখানে আমরা ব্রাশ করবো সেখানে এই ডিজাইনটা হয়ে যাবে, এই অটো হয়ে যাচ্ছে। আমরা এখানে ইনসার্টে করি, ইনসার্টটা হয়ে যাচ্ছে। এখানে আমরা ওয়ানটে দেই, এই যে 1 2 যেখানে দেই সেখানে কি এগুলা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখি আমরা, তাহলে আমাদের ক্লিপবোর্ডের যে কাজ সেটা শেষ হয়ে গেল। আশা করি কারো অসুবিধা নেই ক্লিপবোর্ড গ্রুপের কাজটা বোঝার জন্য। এতটুকু কাজ আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে দেখি আমরা ফ্রন্ট গ্রুপের এই যে ফ্রন্ট, আমরা দেখি এখানে এই যে ফ্রন্ট আছে, এই ফ্রন্ট গ্রুপের কাজগুলো কি আছে। দেখা যায় আমাদের এই যে অপশনটা, এখানে এই অপশনটাকে বলা হয় টাইমস নিউ রোমান লেখা আছে, দেখো এখানে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট নেম, অর্থাৎ আমি কোন ভাষায় লিখতে চাই। যখন আমি বাংলা লিখতে চাই তাহলে এই যে ফ্রন্ট গ্রুপ থেকে আমাদের এই যে ফন্ট নেম এই অপশন থেকে আমাদেরকে ফন্টগুলো সিলেক্ট করতে হবে যে আমি কোন ভাষায় লিখতে চাই। তারপরে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে অপশনটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ, অর্থাৎ আমি যে লেখাটা লিখতেছি আমার এই পেজের মধ্যে, এই যে পুরোটা পেজের মধ্যে আমার লেখাটা লিখতেছি, আমার লেখাটা কতটুকু ছোট করে লিখবো অথবা আমার লেখাটা কতটুকু বড় হবে সেটাকে নিশ্চিত করার জন্য আমাদেরকে এখান থেকে ফন্ট সাইজটা সিলেক্ট করতে হয় যে আমি কতটুকু করে লিখবো, লেখাটাকে ছোট করে লিখবো না লেখাটা বড় করে লিখবো, সেই জন্য আমাদেরকে ফন্ট সাইজটা প্রয়োজন হয়। তাহলে আমরা দেখি কাজগুলো কীভাবে করা যায়। তাহলে এখান থেকে যে অপশনগুলো চালু আছে আমি সেই অপশনগুলোকে অফ করে দিলাম, এই যে অপশনগুলোকে অফ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদেরকে প্রথমে যদি আমরা আমাদের পেজের মধ্যে লিখে ফেলি, দেখা গেছে এই যে লেখাটা আমি তো এখন পেজের মধ্যে লিখে আছে, যদি লিখে ফেলি তখন আমাদের ফন্ট যখন চেঞ্জ করব, ফন্ট নেমটা যখন চেঞ্জ করবো এখানে দেখা যায় এই যে এখানে অনেকগুলো ফন্ট আছে, এক ফন্ট আছে। যখন আমরা লিখে ফেলবো, লেখার পরে যদি আমাদেরকে ফন্টটা চেঞ্জ করতে হয় তাহলে আমাকে লেখাটাকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে। কারণ সিলেক্ট ছাড়া তো বুঝবে না যে আমি, কম্পিউটার তো এটা জানে না যে কম্পিউটার নিজস্ব কোনো স্মৃতিশক্তি নাই। আমরা যখন কোনো নির্দেশনা দেই কম্পিউটার তখন সে নির্দেশনা অনুযায়ী কাজ করে। তাহলে আমি এখান থেকে যখন ফন্ট নেমটা আমরা এখানকার চেঞ্জ করব, পরিবর্তন করব, তখন আমি যে এখান থেকে অবশ্যই আমার ডকুমেন্টের লেখাটাকে আমি পরিবর্তন করতে চাই তখন। তাহলে আমি ডকুমেন্টের কোন লেখাটাকে, কতটুকু জায়গার লেখাকে বা সবটা লেখাকে, কতটুকু জায়গায় লেখাটাকে আমরা এখান থেকে পরিবর্তন করতে চাই আমাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। তাহলে সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদেরকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে হয়, অথবা যদি আমরা দেখা যায় এই যে এখানে আমার একটু কার্সর দিকে আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যখন আমাদের এই যে মার্জিনের ভিতরে আমার কার্সরটা আছে তখন আইয়ের মতো দেখা যাচ্ছে। যখন আমার এই কার্সরটা যখন মার্জিনের বাইরে চলে যাবে তখন কিন্তু তীর চিহ্ন হয়ে যাবে, তখন আর আই থাকবে না। হ্যাঁ, তাহলে বাউন্ডারির বাইরে অর্থাৎ মার্জিনের বাইরে। তাহলে মার্জিনের বাইরের ক্ষেত্রে আমি যে লাইনটার বরাবর একটা ক্লিক করব, একটা ক্লিকে পুরোটা লাইন সিলেক্ট হয়ে যাবে। তুমি এখানে একটা ক্লিক করলাম, এক ক্লিকে পুরোটা সিলেক্ট, এখানে ক্লিক করলাম, এক ক্লিকে পুরোটা সিলেক্ট, এখানে একটা ক্লিক করলাম, এক ক্লিকে কি পুরোটা লাইন সিলেক্ট হয়ে গেল।
আর অথবা আমরা মার্জিনের ভিতরে রেখে যেগুলো আমরা মাউস ড্র্যাগ করব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে আমরা নিচের দিকে নিয়ে আসবো, যতটুকু আনবো ততটুকু কিন্তু সিলেক্ট হতেছে। আচ্ছা ধরি আমি এখানে এতটুকু লেখার ফন্ট সাইজটাকে আমি পরিবর্তন করতে চাই, তাহলে এতটুকু সিলেক্ট করলাম, তারপর আমরা চলে গেলাম যে ফন্ট নেমের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে কোন ফন্টটা দিব। তাহলে দেখি আমাদের এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি যে ফন্টের উপরে আমার কার্সরটা রাখি দেখা যায় সেই ফন্টটার প্রিভিউটা আমাকে দেখাইতেছে আমার ডিসপ্লের মধ্যে। যদি আমি এখান থেকে এই যে এই ফন্টটা দিয়ে দিলাম, তাহলে দেখা যায় এতটুকু জায়গা কিন্তু আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে আসছে, কিন্তু পরবর্তী জায়গাটা কি চেঞ্জ হয়েছে? হয় নাই, কারণ এই পরবর্তী জায়গাটা আমি সিলেক্ট করে দেখাই নাই যে আমার এই জায়গাটাও কি পরিবর্তন প্রয়োজন, এটা দেয় নাই। তাহলে দেখি আবার এই জায়গাটাকে কী করি, আমি একটু ফন্ট সাইজটা বড় করি। তাহলে ফন্ট সাইজটা বড় করার জন্য আমাকে আগের মতোই সিলেক্ট করে কাজ করতে হবে। তাহলে সিলেক্ট করলাম, তারপরে চলে গেলাম আমাদের ফন্ট সাইজে, এই যে এখানে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজে চলে গেলাম, এখানে যে একটা এরো চিহ্ন দেখাচ্ছে এই এরো চিহ্নতে ক্লিক করব। তাহলে এখানে এই চিহ্নতে ক্লিক করলাম, তাহলে এখান থেকে কত দেওয়া আছে আমাদের, এখানে 16 দেওয়া আছে। আমি তো এখানে দিই 20 দিই, বড় হইতেছে, 22 দিই আরেকটু বড়, 24 দিই আরেকটু বড়, 26 দিই আরেকটু বড় হইতেছে না, যখন আমি এখান থেকে নিচে তো তখন কি ছোটো হইতেছে না, ছোটো হইতেছে। তাহলে এখান থেকে আমাদের ফন্ট সাইজটাকে বড় করতে পারি। তাহলে এখানে 20 দিলাম, তাহলে 20 সাইজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এতটুকু জায়গাকে আমি 20 সাইজ দিচ্ছি, এতটুকু জায়গাকে সিলেক্ট করছি বিদায় এতটুকু জায়গা কিন্তু সাইজটা 20 হয়ে গেছে। আমি এখানে কার্সরটা রাখি, এখন তো এখানে 20 দেখাচ্ছে, যখন আমি নিচের দিকে কার্সরটা রাখবো তখন কি 16 দেখা যাচ্ছে, কারণ আমি নিচের জায়গাটা সিলেক্ট করে দেখাই নাই যে আমার এই জায়গাটা লেখাটাও কি সাইজটা বড় হতে হবে, এটা তো আমি দেখাই নাই, যার কারণে এটা হয় নাই। তারপর হচ্ছে আমাদের এই যে এই অপশনটা, এই তিনটা অপশন দেখি আমরা, এই চারটা অপশন। তাহলে এই চারটা অপশনে কি, প্রথমটা হচ্ছে কি ইনক্রিজ ফন্ট সাইজ, তারপর হচ্ছে আমাদের ডিক্রিজ ফন্ট সাইজ, তারপর হচ্ছে আমাদের লেখার স্টাইলটা কীভাবে হবে, তারপর হচ্ছে আমাদের ক্লিয়ার অপশন। তাহলে এখন দেখি যে কীভাবে এই কাজগুলো করা যায়, ইনক্রিজ ফন্ট, ডিক্রিজ ফন্ট। তাহলে দেখি, তাহলে আমরা কোন জায়গার লেখাটা অথবা পুরোটা ডকুমেন্টের মধ্যে কোন লেখাটাকে আমরা আর একটু বড় করতে চাই অথবা ওই লেখাটাকে একটু ছোট সাইজে করতে চাই, সেগুলো আমরা দেখি। এটা হচ্ছে একটু অটো সিস্টেম। তাহলে দেখি আমরা চাইলে ফন্ট সাইজটাকে যখন আমরা এখান থেকে ধরি এতটুকু জায়গা একটু বড় করতে চাই, তাহলে যখন আমরা এখান থেকে করতে পারি, অথবা এই কাজটা আমরা এখান থেকে করতে পারি। তাহলে এখান থেকে যদি বড় করে যে ইনক্রিজ ফন্ট সাইজ, তাহলে কি ইনক্রিজ থেকে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ ফন্ট সাইজটা বড় হবে। তাহলে এখানে যে ক্লিক করলে বড় হবে, তো কার অনুপাতে বড় হবে, কীভাবে বড় হবে। তাহলে এখান থেকে একটা ক্লিক করলাম 22, এখানে একটু লক্ষ্য করবো, হ্যাঁ আমরা আমাদের লক্ষ্যটা থাকবে এদিকে দেখবো যে কতটুকু হইতেছে। তাহলে আমরা দেখি এখানে আমরা দিলাম এখানে 24, তারপরে দিলাম 26, 28, তারপরে হচ্ছে 36, তাহলে 26, 28, 30 নাই, অথবা যে 29 নাই। তাহলে এই বিষয়গুলো যে নাই, তাহলে এই বিষয়গুলো কীভাবে হইতেছে এখানে বড়টা। তাহলে এইখানে এই যে ফন্ট সাইজটা বড় হইতেছে, আমাদের এখানে যে টেমপ্লেটটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে এই যে টেমপ্লেটটা, এই টেমপ্লেটটা অনুযায়ী কিন্তু এখানে বড় হইতেছে। তাহলে দেখি এখানে এই যে 28 পরে 36 ছিল, এই যে এখানে 28, তারপরে 36 ছিল না, তারপরে 48 ছিল না, তারপরে 72 ছিল না। তাহলে এই সিস্টেমে অর্থাৎ এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা অনুযায়ী কিন্তু বড় হইতেছে। আবার সেম ফরম্যাটে কি হবে, আবার এগুলা ছোট হবে। তাহলে দেখি আমাদের কাজটা, তাহলে এখানে 36 আছে, তার এরপর কত ছিল 48, তারপরে 72, এইভাবে হইতেছে। আমরা তো আবার ছোটো করতে যাই, এই যে ডিক্রিজ ফন্ট সাইজ, তাহলে ডিক্রিজ ফন্ট সাইজের ক্ষেত্রে যখন আমরা এখানে ক্লিক করব, তাহলে যে 48, তারপরে 36, 28, 26, 22, এখানে 24, এভাবে কিন্তু এগুলো কি এই অনুযায়ী কি এটা ছোট হইতেছে এবং বড় হইতেছে। তারপরে অপশনটা হচ্ছে আমাদের এখানে, তাহলে এই অপশনটার কাজটা দেখি, এই অপশনটার কাজ কি, তাহলে এই অপশনটার কাজটা দেখি। এখানে যখন আমরা কার্সরটা রাখি, তাহলে কেস চেঞ্জ, অর্থাৎ আমাদের যে লেখাটা আছে, লেখাটা সবগুলা ওয়ার্ড কি ছোট হাতের হবে না সবগুলো ওয়ার্ড বড় হাতের হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে না স্মল লেটার হবে, না আমাদের লেখাটা ক্ষেত্রে লাইনের প্রথম অক্ষরটা কি বড় হবে না প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট হবে। এইভাবে দেখি আমাদের কেস কীভাবে চেঞ্জ করতে পারি। তাহলে আমাদেরকে প্রথমে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এই যে যতটুকু লেখাকে আমি কাজ করব ততটুকু সিলেক্ট করে নিতে হবে, দেন তারপরে আমাদেরকে এখানে কেস চেঞ্জে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তাহলে সেন্টেন্সটা কেমন থাকে দেখা যায়, লাইনের প্রথমটা বড় থাকে, বাকিগুলো ছোট থাকে। তাহলে এখানে সেন্টেন্সকে দিলাম, এই যে এখানে এটা ছোট হাতের ছিল, এটা বড় হাতের হয়ে গেল, এমনকি এখানে ডাব্লিউ বড় হাতের হয়ে গেল। এখানে যে লাইনের ক্ষেত্রে এই যে ওয়াইটা বড়, এখানে কি ফুল স্টপ হইতে আমাদের লাইনটা শেষ, ফুল স্টপের পর থেকে তো আমার নতুন একটা লাইন ধরা হয়, তাই আমাদের দেখা যায় এই ফুল স্টপের পরে প্রথম যে ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটা কি হয়ে গেল
বড় হয়ে গেল। তারপরে যদি আমরা এখানে দেখি দ্বিতীয়টা দেই, তাহলে হচ্ছে লোয়ার কেস, অর্থাৎ সবগুলো কি হবে আমাদের স্মল লেটার হয়ে যাবে। লোয়ার কেস দিলাম তাহলে সব স্মল লেটার, এখানে কোনো ছোট আছে আর বড় আছে না, এখানে কোনো বড় ক্যাপিটাল লেটার কিন্তু নেই। তারপরে যদি আমরা দেখি এখানে, তারপরে হচ্ছে কি আপার কেস, অর্থাৎ কি হবে সবগুলা ক্যাপিটাল লেটারে হবে। তাহলে আপার কেসে ক্লিক করে দিলাম, দেখা গেল কি সবগুলা ওয়ার্ড যা আছে এখানে যতটুকু আমি সিলেক্ট করা অবস্থায় আছে ততটুকু কিন্তু আমাদের এখানে কি বড় হয়ে গেছে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে হয়ে গেল। নিচের জায়গাটা আমি সিলেক্ট করি নাই বিধে কিন্তু সেই জায়গাটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যতটুকু জায়গা নিয়ে কাজ করব অবশ্যই ততটুকু জায়গা আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ব্যতীত বাইরে কোনো জায়গায় আমার কোনো কাজে লাগবে না, অর্থাৎ কাজ হবে না। তাহলে দেখি এরপরেটা দেখি কি আছে। এরপরে আমরা দেখি এখানে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বা প্রথম ওয়ার্ডটা কি হবে বা প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের হবে। তাহলে দেখি এখানে হয় কিনা, তাহলে এখানে দিয়ে দিলাম। তাহলে দেখা যায় এখানে দেখা যায় এ তো এমনি একটা ওয়ার্ড, এটা বড়, পাওয়ারফুলের পিটা বড়, ওয়ার ডাব্লিউ বড়, টি এর টু এর টি বড়, তারপর হেল্পের এস বড়, অর্থাৎ প্রতিটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা কি বড় হাতের হয়ে গেল। ঠিক আছে, তারপরে যেই কেসটা আছে সেই কেসটার নাম হচ্ছে টগল কেস। টগল কেসের এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখা যায় কি এখানে কি দেখা যায়, অর্থাৎ এখানে প্রথম অক্ষরটা ছোট হাতের অর্থাৎ স্মল লেটার, বাকি যেগুলো আছে সেগুলা কি ক্যাপিটাল লেটার। তাহলে এখানে সিস্টেমটা যেভাবে আছে আমাদের কাজটা কি ঠিক সেমভাবে হবে। তাহলে আমরা দেখি এখানে আমরা এখানে ক্লিক করলাম, এই টগল কেসে ক্লিক করলাম, তাহলে দেখা যায় এই যে প্রথমটা আমাদের স্মল লেটার, এই যে আমরা এখানে একটু দেখি এই যে প্রথমটা স্মল লেটার, এখানে এই যে স্মল লেটার, এখানে প্রথমটা স্মল লেটার বাকিগুলা ক্যাপিটাল লেটার, প্রথমটা স্মল লেটার বাকিগুলা ক্যাপিটাল লেটার। হ্যাঁ, সব ক্ষেত্রে একই রকম। তাহলে আমরা বুঝতে পারছি চেঞ্জ কেসটা মানে কি, চেঞ্জ কেসের কাজ কি। অবশ্যই আশা করি যদি প্রিয় বন্ধুরা ভাই বোনেরা আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই চারটাকে যে যতটুকু দেখাইছি এতটুকু কাজটা কি। আচ্ছা, তারপরে যদি দেখি, আচ্ছা আমরা এটাকে ঠিক করে দিই, আমরা সেন্টেন্স কেসে রাখি, কেসে চলে গেলাম, এখান থেকে সেন্টেন্স কেসে দিলাম। ঠিক আছে, তাহলে এরপরে দেখে আমাদের এই যে অপশনটা, এই অপশনটা কি ক্লিয়ার অল ফরম্যাটিং। আমি এতক্ষণ পর্যন্ত যেটুকু মোটা করলাম লেখাটাকে চিকন করলাম, যা করলাম সবটাকে যদি আমি এবার পূর্বের অবস্থায় ফিরে যাই তাহলে এখানে ক্লিক করলে এই যে পূর্ব অবস্থায় ফিরে যাবে। সেই জন্য সিলেক্ট করতে হবে, দিয়ে দিলাম, এই তো আগের অবস্থায় প্রথম লেখাটা যতটুকু যেভাবে লিখছিলাম আগের অবস্থায় ফিরে গেছে। আচ্ছা, তারপরে আমরা দেখি এই অপশনগুলোর কাজ, এই যে এই অপশনগুলোর কাজ কি। তাহলে প্রথমে একটাতে শুরু করি। তাহলে আমরা সিলেক্ট করা, আমরা জানি এখানে কাজ করার ক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য এতটুকু সিলেক্ট করা আছে, এই যে এতটুকু আমরা সিলেক্ট করে নিলাম, এতটুকু সিলেক্ট করে নিলাম। আচ্ছা, দেন তারপরে আমরা এখানে বি হচ্ছে বোল্ড, বোল্ড হচ্ছে মোটা, অর্থাৎ আমি লেখাটাকে একটু মোটা করে লিখতে চাই তখন আমার এই অপশনটা কাজে লাগবে। তাহলে আমরা এখানে সিলেক্ট করা বোল্ডে দিলাম, এই তো লেখাটা মোটা হয়ে গেল না, লেখাটা মোটা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের ইটালিক একটু বাঁকা করে লেখাটা আসবে। তারপর হচ্ছে এই যে আই অপশন, এই যে আই অপশনে আমরা ক্লিক করি তাহলে লেখাটাকে একটু বাঁকা হয়ে গেল না, একটু বাঁকা, আমি আবার দেখাই, এই যে বাঁকা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেন তারপর হচ্ছে আমাদের আন্ডারলাইন, অর্থাৎ লেখার নিচে দাগ দেওয়া। এই যে এখানে যে অপশনটা আছে আমি যদি একটু এখানে দেখি, এই যে আন্ডারলাইন অপশনটা আছে, নিচে দাগ আছে না, ইউর নিচে আন্ডারলাইন আছে। আমরা চাইলে কিবোর্ড কমান্ডগুলো ব্যবহার করতে পারি, পরে একটা ক্লাসে আমি কিবোর্ড কমান্ডগুলো নিয়ে একটি আলোচনা করব। তাহলে এই যে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন অপশনটা আমরা যদি একটু দেখি এখানে এই যে দাগ, তারপরে এখানে কি একটা এরো চিহ্ন আছে, অর্থাৎ এই আন্ডারলাইনের আন্ডারে আরও অনেক কিছু আছে। আমরা চাইলে দাগ দিতে পারি, ডট দিতে পারি, ঢেউ চিহ্ন দিতে পারি, অথবা প্রতিটা ওয়ার্ডের নিচে নিচে করে দাগ দিতে পারি। এখানে অনেকগুলো অপশন আছে। তাহলে আমরা এক এক করে দেখি, প্রত্যেকগুলো দেখি কি হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকগুলো দেখি। তাহলে এই যে এখানে আমরা সিলেক্ট করলাম, এখানে আমরা ক্লিক করে দিলাম, এই তো প্রতিটা লেখার নিচে কি দাগ হয়ে গেল না, প্রতিটা নিচে লিখে দেখা যায়। এখানে আমি একটু খেয়াল করি, এখানে স্পেস ছিল, এই যে এখানে মনে করি এই যে এখানে স্পেস ছিল, তাহলে এখানে কি দাগ হয়ে গেল, এখানে স্পেস ছিল, দাগ হয়ে গেল না। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি আমরা, তাহলে এখানে এরপর যে আমরা ক্লিক করি, এই যে আমরা সিলেক্ট করলাম, এরপরে দেন তারপর আমরা এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম আমরা, এই যে এখানে এই যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, এখানে দেখা যায় যে ডাবল
রাখবো, তখন প্রিভিউটা কিন্তু আমাকে দেখাইতেছে যে প্রিভিউটা আসলে লেখাটা কেমন দেখাবে অথবা আন্ডারলাইনটা কেমন দেখা যাবে সেটা প্রিভিউ দেখাবে যখন আমি কার্সরটা যেই আন্ডারলাইনের উপরে রাখবো। তাহলে এখানে দেখা যায় ডাবল দাগে দেখাইতেছে, নিচে দিয়ে একটু মোটা করে দাগে দেখাইতেছে, ডট ডট দেখাইতেছে, একটু দূরে দূরে ডট ডট, তারপরে এই যে স্টাইলগুলো আছে সবগুলা কি সেম ঢেউ দেখাইতেছে, নান অর্থাৎ আন্ডারলাইন নেই। তাহলে আমরা এখান থেকে যেটা দেয় সেটা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম, এই যে ঢেউ চিহ্ন চলে আসলো, আমি তো আবার এখানে যাই, এই যে ডট চিহ্ন দেই, এই চলে আসছে, অর্থাৎ আমি যেটা দিতে চাই সেই সিস্টেমে চলে আসছে। দেন তারপরে আমরা এখান থেকে যাই, এই যে মোর আন্ডারলাইন, এই যে অপশনটা আছে আমাদের, এই যে এখানে এই যে মোর আন্ডারলাইন, এই যে মোর আন্ডারলাইন আছে, এই যে মোর আন্ডারলাইন যদি আমরা এখানে ক্লিক করি দেখি বিষয়টা কী হয়। তাহলে এখানে দেখি, এই যে আমরা এখানে চলে আসলাম, এখানে মোর আন্ডারলাইনে ক্লিক করলাম। এখান থেকে দেখা যায় আমাদের ফন্টসে এই যে ডায়লগ বক্সটা চলে আসছে। এখান থেকে এখানে হচ্ছে কি, তারপর আমরা এখান থেকে দেখি, এই যে এখান থেকে দেখি আমরা, এই যে এখানে ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার, তাহলে কি হবে, তারপরে এখানে দেখি, তারপর আন্ডারলাইন স্টাইলে ক্লিক করলাম। এখানে দেখা যায় এই যে কি বেশ কিছু আন্ডারলাইন স্টাইল দেওয়া আছে। আচ্ছা, এগুলো ব্যবহার করতে পারি, তার ডাবল ডেও আছে, এগুলো ব্যবহার করতে পারি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে এখান থেকে যে এমনভাবে কিছু আন্ডারলাইন দাও যেন শুধু লেখাটার নিচে আন্ডারলাইনটা থাকে, কোনো স্পেসের নিচে আন্ডারলাইনটা না থাকে, আমরা যখন এখান থেকে সরাসরি দেই, আমরা এখান থেকে দেই, যখন আমরা আন্ডারলাইনটা এখান থেকে দেই, এখান থেকে যখন আমরা দেই তখন দেখা যায় কি, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, এই যে এখানে কি স্পেস যেখানে আছে সেটা নিচে কি আন্ডারলাইন আছে, এখানে দেখা যায় স্পেস আছে, এই যে গ্যাপটা, এই গ্যাপের নিচে কি আন্ডারলাইন আছে, টুয়ের পরে যে গ্যাপ, এই গ্যাপের নিচে আন্ডারলাইনটা আছে। তো আমাকে প্রশ্ন করা হলো যে এমনভাবে আন্ডারলাইনগুলো দাও যেন ওয়ার্ডের নিচে শুধু আন্ডারলাইনটা থাকবে, কোনো স্পেস বা কোনো গ্যাপের নিচে আন্ডারলাইনটা থাকবে না। সেই ক্ষেত্রে করণীয় কি আমরা এখন দেখি। আমাদেরকে সেই মার্কের মতো সিলেক্ট করতে হবে, দেন আন্ডারলাইন থেকে আমাদেরকে মোর আন্ডারলাইন, এখান থেকে আমাদের আন্ডারলাইন স্টাইল থেকে আমরা যখন দেখবো এখানে এই যে ওয়ার্ড অনলি, অর্থাৎ শুধু ওয়ার্ডের নিচে দাগটা থাকবে আর বাকি গ্যাপ জায়গায় কোনো দাগ বা আন্ডারলাইন থাকবে না। তাহলে আমরা এখান থেকে ওকে করে দিলাম, দেন তারপর আমরা নিচ থেকে এখানে ওকে করে দিই, এই যে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তাহলে দেখি বিষয়টা কি হলো, এই যে এখানে যদি একটু লক্ষ্য করে আমরা, তাহলে দেখা গেল এই যে এখানে এর নিচে আছে, মাঝখানে স্পেস, এখানে কোনো আন্ডারলাইন নেই। পাওয়ারফুলের পরে ওয়ের মাঝখানে যে স্পেস আছে, অর্থাৎ এখানে ওয়ার্ড ব্যতীত বাকি কোনো খালি জায়গায় বা স্পেসে কোনো আন্ডারলাইন নেই। এই বিষয়টা আমাদেরকে এখান থেকে করা যায়। ঠিক আছে, তারপরে দেখি আমাদের একটা কাজ, এটা হচ্ছে আমাদের কেটে ফেলা, এই যে কেটে এটা একটা মাঝখানে দাগ চলে আসছে সেমভাবে। তারপরে এই দুটো যে অপশন আছে এখানে, এখন আমরা যে দুইটা বিষয় সম্পর্কে জানবো সেই দুইটা বিষয় হচ্ছে, একটা হচ্ছে দেখা যায় আমরা যদি একটু দেখি এখানে, একটা যে এই যে নিচে একটা টু আছে, যখন আমরা রসায়নের কোনো সংকেত লিখি তখন আমাদের এই ধরনের চিহ্ন বা এই কোন লেখা লিখতে হয়। আর তারপরে হচ্ছে আমাদের স্কোয়ারের ক্ষেত্রে এখানে আমাদের কোনো পাওয়ার লিখতে বা কোনো কিছু লিখতে তখন এটা প্রয়োজন হয়। তবে আমাদের ম্যাথ লেখার জন্য সঠিক অপশন এটা না, ম্যাথ লেখার জন্য আমরা ইনসার্ট মেনু থেকে আমরা ইকুয়েশন নামে একটা অপশন পাবো। আমরা পরবর্তী ক্লাসে কোনো একটা ক্লাসে আমি গণিত সম্পর্কে নিয়ে আলোচনা করব কীভাবে করা যায়। তাহলে আজকে দেখি আমরা এখান থেকে কী করা যায়। আমরা দেখি এখানে একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, আরটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, এখন আমরা এই যে সাবস্ক্রিপ্ট আমরা এর সাহায্যে কিছু লেখার চেষ্টা করি। ধরি এখানে আমরা পানির সংকেত লিখি। আমরা তো পানির সংকেত জানি, পানির সংকেত হচ্ছে H2O হচ্ছে পানি। তার আমরা এখানে লিখলাম S2 লিখলাম, এখান থেকে ও লিখলাম। তখন এই যে এখানে টুটা কোথায় থাকে পানির সংকেতের ক্ষেত্রে, আমরা যদি একটু লক্ষ্য করি এদিকে, এই টুটা কোথায় থাকে, নিচে থাকে না, এই যে এখানে এই টুটা, তাহলে এই টুকে নিচে কীভাবে নেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমরা উপরের দিকে যাই, তাহলে এই যে এখানে এই যে সাবস্ক্রিপ্ট এখানে এই যে এখানে ক্লিক করে দিলাম, তাহলে দেখা গেল কি আমার এই লেখাটা কি টুটা নিচে চলে আসছে, এই নিচে চলে আসছে না, এখানে একটু যদি লক্ষ্য করে চলে আসছে। তাহলে আমাকে যে লেখাটাকে নিচে নিতে হবে তাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি প্রথমে কী ছিল আমাদের, আমি একটু ব্যাগে যাই, তাহলে এখানটাকে টুটাকে আমি সিলেক্ট করছিলাম প্রথমে। সিলেক্ট করার পরে আমি কোথায় গেছি, এখানে উপরে, এই যে উপরে এই যে এই অপশনে,
এখান থেকে এই অপশন আসছিলাম, তাহলে এই অপশন যখন ক্লিক করা হয়েছে তখন কি আমার এই লেখাটা কি নিচে চলে আসছে, এই যে নিচে চলে গেছে। তারপর যদি আমি লেখার চেষ্টা করি, এখানে আমরা এখান থেকে লিখি যে সালফুরিক অ্যাসিড H2SO4 S, আমরা এখান থেকে লিখি H2SO4 লিখলাম। এখন আমাকে এই যে H2SO4 এর ক্ষেত্রে এই যে এই টুটা কোথায় থাকে, টুটা অবশ্যই নিচে থাকে, এস এর নিচে থাকে, এবং কি উটা তো এই যে এই 4টাও তো কি থাকে, ও নিচে থাকে। তাহলে দেখা যায় যখন আমি এখান থেকে কাজ করতে যাব, ফন্টটা একটু বড় করে নিই, আচ্ছা এই যে ফন্টটা বড় করে নিলাম, ঠিক আছে। তাহলে এই টুটা কোথায় যাবে, একটু নিচে লেখা হবে, এবং কি এই 4টা কি ও একটু নিচে থাকবে না, নিচে থাকবে। তাহলে এই দুইটাকে কীভাবে নিয়ে নেওয়া যায়, যে এটাকে সিলেক্ট করি, দেন তারপরে এটাকে দুইটাকে একসাথে নিতে চাই, তাহলে দেখা যায় যে আমাদের যদি সিঙ্গেল করে নিতে চাই, তাহলে আমাকে প্রথমে টুটাকে সিলেক্ট করতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে, নিচে চলে যাবে, তারপর আবার এই 4টাকে সিলেক্ট করতে হবে, আবার এখান থেকে কি নিচে নিতে হবে, একটু সময় সাপেক্ষ। দুটোকে যদি আমি একসাথে নিতে চাই তাহলে কীভাবে নেওয়া যায়, তাহলে প্রথমে দুইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে দেখা যায় এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কিন্তু এটা চলে গেল, সিলেক্টটা চলে গেল। তাই দুইটাকে সিলেক্ট করার জন্য আমাদেরকে একটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে তারপর আমাদেরকে এখানে আরেকটা সিলেক্ট করতে হবে। এখন কিন্তু দুইটা আছে। এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, তাহলে দেখা যায় আমরা কার্সরটা একটু লক্ষ্য করি, এখান থেকে ক্লিক করি, তাহলে দুইটা কিন্তু একসাথে চলে গেল। তাহলে আমরা এই কাজগুলো খুব সহজে এখান থেকে করতে পারি। যদি আমরা চাই এখান থেকে এই টুটাকে এজের উপরে স্কোয়ার হিসেবে নিব, তাহলে কীভাবে নিব, সেমভাবে আমাকে সিলেক্ট করা আছে, অথবা আমরা আগ পর্বের মতোই সিলেক্ট করব। এখানে এই সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে আবার সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা এখানে দিলাম, এ উপরে চলে আসছে, ঠিক আছে। আমরা এইভাবে সহজে এগুলো লিখতে পারি। দেন তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড স্টাইলটা কেমন হবে, তাহলে এরপর হচ্ছে আমাদের এই অপশনটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাটিং, যেটাকে বলা হয়, আমরা একটু যদি রাখি এখানে, তাহলে কী লেখা আছে, টেক্সট ইফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। তাহলে এখান থেকে টেক্সট কিছু ইফেক্ট দেওয়া যায়। তো আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা চলে আসলাম, এখান থেকে আমি কীভাবে লিখতে চাই, ধরে এখানে সেটার মধ্যে লিখতে চাই, তাহলে এটাকে এখান থেকে সিলেক্ট করলাম। দেন তারপর এটাকে একটু মোটা করতে চাই, এখান থেকেই বোল্ড করে দিলাম, এই যে এখান থেকে মোটা হয়ে গেল। তারপরে যদি আমরা এখান থেকে চাই এটাকে একটু স্টাইলিশ করব, তাহলে এখানে আউটলাইনটা কেমন হবে, আমরা যদি একটু শেড দিই, এই যে একটু শেড হয়েছে আউটলাইনটা, এই যে একটু লক্ষ্য করি, একটু কালো কালো দাগ হয়েছে না এখানে, এই যে এখানে এই যে একটু কালো কালো একটু শেডও আসছে, ঠিক আছে। তাহলে আমরা এরপরে যে আমরা এখান থেকে যাই, দেন তারপর এখান থেকে শেডও যদি দিই, শেডটা কেমন হবে, ছায়াটা কি বেশি হবে, এই যে এখানে ছায়াটা যেভাবে আছে এভাবে হবে, ঠিক আছে। তাহলে ছায়াটা পেছনের দিকে দিই, তাহলে এই যে পেছনের দিকে, তাহলে দেখা যায় এই যে ছায়া আসছে না পেছনে, একটা ছায়ার মতো, যেন রোদের একটা ছায়া পড়ে, সেরকম একটা ছায়া কিন্তু এখানে আসছে। দেন তারপরে যে আমি আবার একটু দেখি এখান থেকে, দেন তারপরে আমরা এখান থেকে দেখি যে রিফ্লেকশন কেমন করবে, এই যে রিফ্লেকশনটা কেমন হবে, আমরা একটু প্রিভিউটা দেখতে পাইতেছি। আমরা দেখি যে এসের সাথে যে পানির মতো যে রিফ্লেকশনটা একসাথে লেগে আছে, এয়ারপোর্টটা কি একটু দূরে আছে, আমরা যদি এয়ারপোর্টটা দেখি একটু দূরে আছে, তারপরে কি এই যে এভাবে আছে, একটু বেশি দেখাইতেছে, একটু কম দেখাইতেছে না, এখানে এসের যে রিফ্লেকশনটা একটু কম দেখাইতেছে, এয়ারপোর্টের বেশি সবচেয়ে বেশি দেখাইতেছে, ঠিক আছে। এভাবে আমরা দিতে পারি। এরপরে যে আমরা এই বিষয়টা দেখি, তারপরে হচ্ছে আমাদের এই যে এই দুইটা বিষয়, এখানে একটা হচ্ছে আমাদের হাইলাইট করা, আর পরটা হচ্ছে আমাদের ফন্ট কালার করা। অর্থাৎ ফন্ট যে লিখলাম আমরা এখানে H2SO4 লিখলাম, এই রঙটা এখন কি আছে, একটু নীল বর্ণ আছে না, হালকা নীল বর্ণের, এই যে নীল বর্ণের লেখাটা আছে এটাকে আমরা বিভিন্ন রঙে পরিবর্তন করতে পারি, অথবা আমরা যখন কোনো কিছু হাইলাইট করি দাগ দিয়ে রাখি, এই দাগটা আমরা এই যে এখান থেকে দিতে পারি। এটা হচ্ছে আমাদের এই দাগ দিয়ে হাইলাইট করার জন্য, আর এটা হচ্ছে আমাদের ফন্ট কালার করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে দেখি, অবশ্যই কাজ করার ক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমার এখানে এই লেখাটা সিলেক্ট করা আছে, এটার পেছনে দাগ রং করতে চাই, হাইলাইট করতে চাই, তাহলে হাইলাইট করার জন্য আমরা কোন ধরনের হাইলাইট করতে চাই, এই যে যেমন এখান থেকে যে কালারটা দেবো সেই কালারটা এখান থেকে হয়ে যাবে। এখানে সবুজটা দিলাম, এই সবুজ হয়ে গেল। এখন আমরা দেখি এখান থেকে এই যে ফন্ট কালারটা আমরা কিভাবে করতে পারি, এই যে এখানে আছে, এখান থেকে আমরা ফন্ট কালারটা করে দিই। তাহলে দেখি এখানে প্রথমে সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, দেন তারপর আমরা এখান থেকে চলে আসলাম, এখানে অনেক কালার আছে, তাহলে যে কোনো কালার যখন রাখবো যে কালারের উপরে আমাকে সেই কালারে কিন্তু এখানে প্রিভিউটা দেখাবে। আমি এখানে রাখি সাদার উপরে, সাদা দেখাইতেছে, কালো এই কালো দেখাইতেছে, ঠিক আছে। এখান থেকে লাল লাল দেখাবে, এখান যেই কালারটার উপরে আমি রাখি আমাকে প্রিভিউটা দেখাবে আসলে লেখাটা দেখতে কেমন দেখা যাবে। যদি এখান থেকে এই রঙগুলো পছন্দ না হয়, দেন তারপর আমরা এখান থেকেও রং দিতে পারি, এই যে এখানে অপশন আছে,
এই যে মোর কালার থেকে রং আনতে পারি এবং গ্রেডিয়েন্ট থেকে আনতে পারি, ঠিক আছে। এই যে গ্রেডিয়েন্ট কালার থেকে আনতে পারি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আরটা হচ্ছে কি এখানে মোর কালার। তাহলে দেখি মোর কালার কীভাবে করা যায়। আমরা এখান থেকে আসি, এই যে মোর কালার আসলাম, এখান থেকে দেখা যায় এই যে স্ট্যান্ডার্ড, এখান থেকে যে দুটা কালার দেখা যায়, আচ্ছা এখন এখান থেকে আমরা এই যে স্ট্যান্ডার্ড কালার, এখানে দুইটা অপশন দেখাইতেছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার আর একটা হচ্ছে কি কাস্টম। এই যে দুইটা একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, এখানে হচ্ছে কাস্টম। তাহলে এই দুইটা কালার থেকে আমরা এখান থেকে যে কালারটা দিব সেই কালারটা হয়ে যাবে। এখান থেকে এই যে এখানে নিউ কালার, এটা হচ্ছে কারেন্ট কালার ছিল, অর্থাৎ আগের যেই বর্তমান যেটা আছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে কারেন্টের মধ্যে দেখাবে। এই যে কারেন্ট কালারের মধ্যে হচ্ছে বর্তমান যে কালারটা আছে, আর নিউর মধ্যে কি আমি যে রঙের করতে চাই, ঠিক আছে, এই দুইটা বিষয়। তাহলে দেখি এখানে এই যে এখান থেকে যদি আমি এখান থেকে এই যে সবুজটা দিলাম অথবা এখান থেকে এই যে লালটা দিলাম, ওকে দিলাম, সেম এই কালারটা হয়ে গেল। দেন তারপর যদি আমরা আরেকটু দেখতে চাই, এখান থেকে আবার যে এখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্টে যাই, তাহলে গ্রেডিয়েন্টে দেখা যাবে কি এই যে মাঝখানটা একটু কালো, যদি আমরা এই প্রত্যেকটা যে একটু একটু করে লক্ষ্য করি তাহলে কি দেখাবে, দেখা যায় এটা একটু হালকা, এই যে এটা একটু হালকা, তার মুখে এটা এই যে মাঝখানটা একটু গাঢ়, তারপর সাইডটা এমন, তারপর হচ্ছে আমরা এখানে দেখছি মাথাটা একটু গাঢ়। তাহলে এই যে যেগুলো আছে, যে সিস্টেম আসছে দেখলে সেই সিস্টেম হবে। আমরা যে মোরের ক্ষেত্রে দেখি যে মোর গ্রেডিয়েন্ট, আমরা যদি একটু নিচের দিকে যাই এই গ্রেডিয়েন্ট, এখান থেকে যদি আমরা এই যে মোর গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তাহলে এখান থেকে আমাদের নিজেদের মতো করে যে টেম্পারেচার বাড়িয়ে কমে তৈরি করতে পারি। যে টেম্পারেচার বাড়াইতেছে, এখানে আমাদের ফ্রন্টটা একটু লক্ষ্য করি যে ফ্রন্টটাকে পরিবর্তন হতেছে না, তাপমাত্রার টেম্পারেচার বাড়াইতেছে। অথবা এখান থেকে যে কালার আছে, কালার থেকে আমরা রংটা পরিবর্তন করতে পারি। এখান থেকে আমি কালো করে দিই, আমরা এখান থেকে কালোটা কি গাঢ় হবে না হালকা হবে, এই যে গাঢ় হালকা, ঠিক আছে, এটা হইতেছে। আমরা নো ফিল, ওতে কোনো কালার হবে না, গ্রেডিয়েন্ট ফিল এটা তো এখানে আছে। এই যে এখান থেকে কতটুকু কেমন হবে, এই যে দেখাইতেছে এরপর থেকে হালকা। দেন তারপর আমি এখান থেকে এই যে দুই কালার হইতেছে, ঠিক আছে, এই যে রংটা এখান থেকে হইতেছে। দেন আমরা এখান থেকে ওকে করে দিলাম, এই তো আমাদের এই কালার হয়ে গেছে। আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা সেম নো করে দিই, এই যে নো কালার, এই তো এই হালকা হয়ে গেল, যেভাবে করছে ঠিক সেম হয়ে গেল, ঠিক আছে। এই ছিল আমাদের আজকে প্রথম পর্বে হোম মেনু সম্পর্কে, ক্লিপবোর্ড এবং ফ্রন্ট গ্রুপের দুটি কাজ। আমরা পরবর্তী পর্যায়ে পরবর্তী ক্লাসে প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং সম্পর্কে জানবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।